তো পাওয়ার ডায়োডের সুইচিং ক্যারেক্টারিস্টিক্স বলতে কী বোঝায়, যে পাওয়ার ডায়োড অ্যাজ এ সুইচ হিসাবে যখন আমরা ব্যবহার করব কোনো পাওয়ার ডায়োডকে, তো তখন সেই পাওয়ার ডায়োডটা মানে যে ট্রানজিশন যেটা হয়, মানে অন থেকে অফ বা অফ থেকে অন করার জন্য যে ট্রানজিশন হয় সেটাকেই আমরা বলে থাকি সুইচিং। তো সেই সুইচিংয়ের জন্য আমাদের ভোল্টেজ এবং কারেন্টের যে চেঞ্জ, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোই আমরা টাইমের রেসপেক্টে কী পাই সেটাকেই আমরা বলে থাকি সুইচিং ক্যারেক্টারিস্টিক্স বলে থাকি। যাই হোক, তো আমাদের এখানে আমি একটা ডায়াগ্রাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা রেসপন্স অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ডিউরিং দ্য সুইচিং, মানে টার্ন অফ এবং টার্ন অন সময়ে আমাদের যে ভোল্টেজ, ওই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ এবং কারেন্টের যে রেসপন্স আমরা দেখতে পাই, সেটাই আমরা এখানে কি করছি, ড্র করেছি এই মাধ্যমে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ভিএকে মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, অ্যান্ড ভিআইএ যেটা ডিনোট করা হচ্ছে, তাহলে কারেন্ট থ্রু দ্য ডায়োড, এই দুটো এখানে বোঝানো হয়েছে। তো এখন একটা জিনিস আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এই নর্মাল কন্ডিশনে, মানে যেখানে কারেন্টের ভ্যালু ইনক্রিজ হয়, সেই স্টেটটাকে আমরা বলে থাকি কি, আমরা বলে থাকি আনস্টেট। অনস্টেট কখন হয়, যখন আমরা জানি ভোল্টেজ ড্রপ করে এবং কারেন্ট আপ হয়, মানে ভোল্টেজ বেড়ে যায়, কমে যায় এবং কারেন্ট বেড়ে যায়, এরকম স্টেটকে আমরা কি বলে থাকি, অন স্টেট বলে থাকি। তো সেই জন্যই আমরা কি করেছি, এখানে আমরা দেখানো হয়েছে এই যে স্টেটটুক, এটাকে আমরা টার্ন অন স্টেট হিসাবে ডিনোট করেছি, এবং এই রিজিয়ানটাকে আমরা বলেছি যে এই গোটা রিজিয়ানটা আমাদের টার্ন অফ রিজিয়ান। ঠিক আছে, তো এরকম টাইপের, এটা হচ্ছে আমাদের টার্ন অন রিজিয়ান, এটা আমার টার্ন অফ রিজিয়ান, এবং এই মাঝের রিজিয়ানটা অ্যাজ এ অন স্টেট হিসাবেই স্টেবল হিসাবে ছিল। তো এরকম টাইপের আমরা ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি। এখানে ওটাই লেখা আছে, দিস ইজ টার্ন অন, দিস ইজ টার্ন অফ। এখানে বিভিন্ন টাইম দেওয়া আছে, T1 T2 এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। তো আমরা এখন দেখব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো টপিকগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ অ্যাক্রস যে ভোল্টেজে আছে তার ভ্যালু কিসে আছে, রিভার্স বায়াসে আছে। মানে দেখো ভোল্টেজের ভ্যালু নেগেটিভ, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই সিচুয়েশনে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ভোল্টেজটা নেগেটিভ পোলারিটিকে কি করছে, অপোজ করছে। এখানে কি আছে, অ্যাজ এ মাইনাস ভি হিসাবে আছে, তার মানে কি রিভার্স বায়াসে আছে। এখন আমরা কি করলাম, যখনই আমরা দেখছি যে কারেন্ট আই এর ভ্যালু পজিটিভ হতে শুরু করলো, যখনই আমরা কি দেখছি আই এ বৃদ্ধি পাওয়া শুরু করলো বা পজিটিভ হওয়া শুরু করলো, কি হলো, যে ড্রিপ লেয়ারের যে ভোল্টেজ আছে তার জন্য একটা কি হলো, ভোল্টেজ ড্রপও তৈরি করে দিল। তাহলে অ্যাজ এরকম করে তোমরা লিখতে পারো, অ্যাজ আই এ ইনক্রিজেস, ঠিক আছে, আই এ ইনক্রিজেস, ভি এ কে also increases, VA also increases। তার মানে তোমরা সবার প্রথমে কি দেখতে পাচ্ছ, যে এই রিজিয়ান অবধি কী ছিল, নেগেটিভে ছিল। তো এখন যখনই এই ভ্যালুটা অবধি আই এর ভ্যালুটা বাড়তে থাকলো, তখনই কি হচ্ছে, দেখো এই যে এই নেগেটিভ ভোল্টেজটা কি হচ্ছে, আস্তে আস্তে পজিটিভের দিকে যাওয়া শুরু করলো, এবং একটা নির্দিষ্ট লেভেলের পর কি হচ্ছে, VA এর ভ্যালুও বাড়তে থাকছে। ভিএকে লেভেল বাড়ার কারণ কি, কারণ আমরা জানি ভিএকে বা ভোল্টেজ সেটা ভ্যালু হয় আর অন ইন্টু আইএ, এরকম টাইপের ভ্যালু আসে, যেখানে আর অন মানে কি, আর ওয়ান মানে আমরা সবই জানি যে আর অন মানে ড্রিফট লেয়ার রেজিস্ট্যান্স। আমাদের যে একটু আগে যে পড়েছিলাম যে রেজিস্ট্যান্স অফ ড্রিপ লেয়ার যেটাকে বলি, সেই ড্রিপ লেয়ার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি হয়, যেহেতু থাকে, সেই জন্য আমাদের ভিএকে কারেন্ট ফ্লোয়িংয়ের জন্য ভিএকে অর্থাৎ আর অন ইন্টু আই এর ভ্যালুও কী হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এবং এই ভ্যালুটা এরকম করে কি হচ্ছে, বাড়তে থাকলো, এবং এরকম করে একটা লেভেল অবধি কী হলো, বাড়তে থাকলো। এখন আমরা আগের দিনই পড়ছি, একটা নতুন টপিক পড়ছিলাম, কন্ডাক্টিভিটি মডিউলেশন। তো কি হয়, যখনই আই এর ভ্যালু একটা নির্দিষ্ট লেভেল অবধি বাড়তে থাকে, বাড়ার সাথে সাথে কি হয়,
আমার এই ড্রিপ লেয়ারের কন্ডাক্টিভিটিও বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হচ্ছে যখনই আমার এটা তো ফরওয়ার্ড বায়াসে চলে গেল, এ দেখো ভোল্টেজটা কী আছে, ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। তো সেই ফরওয়ার্ড বায়াসে কী হবে, আমাদের প্রচুর পরিমাণে চার্জ n প্লাস থেকে n মাইনাস রিজিয়ানে কী করবে, ইনজেক্ট করবে, এবং সেই জন্য কি হবে, সেই জন্য ওর কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে, তার মানে রেজিস্ট্যান্স লো হয়ে যাবে। তো ওই জিনিসটাই আমি লিখে দিচ্ছি, হোয়েন I flows বা IA flows, that means charge injected to n minus region or drip region and resistance of drift layer কী হবে, ডিক্রিজেস। ঠিক আছে, রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, ওই জিনিসটাই তো পড়েছি। সো VAK, সো কী হবে, VAK উইল ডিক্রিজ, সেজন্য কী হবে, VAK এর ভ্যালুটাও কী হবে, ডিক্রিজ করতে থাকবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি বোঝা গেল? প্রথম পয়েন্টে কি হলো, প্রথম পয়েন্টে আমরা কি করলাম, আমাদের সবার ফার্স্টে কারেন্টটাই যে প্রথম পয়েন্ট, কারেন্টটাকে আমরা কি করলাম, ফ্লো করালাম। এখন কারেন্টের ভ্যালু যখনই পজিটিভের দিকে ফ্লো করবে, সাথে সাথে কি হচ্ছে, আমাদের যে রিভার্স বায়াসে যে ভোল্টেজ ছিল সেটাও কী হবে, আস্তে আস্তে বাড়তে শুরু করবে, এবং বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট লেভেল অবধি ও যখনই রিচ করবে, এবং বাড়তে কেন থাকবে, VAK এর ভ্যালু মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য voltage across that particular point বা voltage across that diode or switch কী হবে, বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ আমরা জানি যে VAK মানে হচ্ছে R1 ইন্টু IA, যেখানে R1 মানে ড্রিপ লেয়ার রেজিস্ট্যান্স এবং IA মানে যে কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে সেই কারেন্ট। এবং এটা যখন এর মধ্যে দিয়ে ফ্লো হতে থাকবে তখন এক ধরনের কী হবে, রেজিস্ট্যান্স এর মধ্যে ইনক্রিজ হতে থাকবে, এবং এই জিনিসটা ভোল্টেজের ভ্যালুটা বেড়ে যাবে। তো এখন আমাদের কি হচ্ছে, যখন এই ভোল্টেজের ভ্যালুটা একটা নির্দিষ্ট লেভেল অবধি বাড়বে, সেই সময় আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই কারেন্টের ভ্যালুটা একটা নির্দিষ্ট লেভেল রিচ করলো, রিচ করার সাথে সাথে কি হলো, সেই ভোল্টেজের জন্য আমাদের যে ডায়োডে আছে, ডায়োডটা ড্রিপ লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে বাইরের দিক থেকে চার্জ কী হবে, ইনজেক্ট করা হচ্ছে, এবং যখনই চার্জ ইনজেক্ট করা হচ্ছে তখনই আমরা কি বলতে পারি, ড্রিপ লেয়ারের রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। এবং এই যে ঘটনাটা হলো, এই ঘটনাটাকেই তো আমরা কি বলে থাকি, এই ঘটনাটাকেই বলে থাকি আমরা কন্ডাক্টিভিটি মডিউলেশন। আমি একটু আগেই যেটা পড়িয়েছি, কন্ডাক্টিভিটি কি বলা হয়, মডিউলেশন, এই জিনিসটাকে আমরা বলে থাকি কন্ডাক্টিভিটি মডিউলেশন। এবং এই কন্ডাক্টিভিটি মডিউলেশনটার জন্যই, এই কন্ডাক্টিভিটি মডিউলেশনের জন্যই আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই VAK এর ভ্যালু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি, প্রাথমিক অবস্থায় যে ভ্যালুটা এরকম একটা নির্দিষ্ট ভ্যালু অবধি রিচ করলো, কন্ডাক্টিভিটি মডিউলেশন স্টার্ট হলো, এবং আস্তে আস্তে ভ্যালুটা কী হলো, কমে একটা নির্দিষ্ট ভ্যালু অবধিও চলতে থাকলো। তো এরকম টাইপের একটা ভি এর কার্ভ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। একই রকমভাবে কারেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট ভ্যালু অবধি বাড়লো এবং ভ্যালুটা চলতে থাকলো। তার মানে এই যে ট্রানজিশনটা তৈরি হলো, এই যে ভোল্টেজটা নেগেটিভ থেকে পজিটিভ হলো, পজিটিভ হয়ে আলটিমেটলি একটা নির্দিষ্ট লেভেল অবধি রিচ করলো, রিচ করে ভ্যালুটা আবার কমতে থাকলো, এই ঘটনাটাকেই আমরা বলে থাকি টার্ন অন। এই ঘটনাটাকেই আমরা কি বলে থাকি, টার্ন অন। তো এখন তোমরা দেখো, টার্ন অফের ব্যাপারটা কখন হবে, টার্ন অফটা তখনই সম্ভব হবে যখন কারেন্টের ভ্যালু কমবে এবং ভোল্টেজের ভ্যালু বাড়বে। ভোল্টেজটা নেগেটিভও বাড়তে পারে, পজিটিভও বাড়তে পারে, অ্যাকচুয়ালি ভোল্টেজের ভ্যালু যখন বাড়বে, সেই রকম সিচুয়েশনটাকে আমরা কি বলতে পারি, আমরা টার্ন অফ সময়ের কথা বলতে পারি। তো টার্ন অফ মিনস, আমি এখানে লিখেই দিচ্ছি, টার্ন অফ মিনস রিভার্স বায়াসিং অফ ডায়োড। যেহেতু এটা আমাদের নর্মাল, এটা কি হয়, এটা তো আনকন্ট্রোলড সুইচ না, তো রিভার্স বায়াস না করলে তো এটা অফ হবে না। তো রিভার্স বায়াস অফ ডায়োড, সেজন্যই মানে এই যে ভোল্টেজটাকে নেগেটিভ দিকে ছিল, ঠিক আছে। তো টার্ন অফ মিনস রিভার্স বায়াস অফ ডায়োড। তো এই টার্ন অফ হলে কি হবে,
টার্ন অফ হলে আলটিমেটলি কী হবে, আলটিমেটলি ডিপ্লেশন উইথ রিভার্স বায়াস হওয়া মানে কি, রিভার্স বায়াস হওয়া মানে আমাদের এই যে ডিপ্লেশন রিজিয়ানের যে উইথ থাকে সেটা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে, সেটা কি হবে, বৃদ্ধি পাবে। এবং আলটিমেটলি আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে সুইচটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তো ভোল্টেজের দিক থেকে আমরা বলতে পারি টার্ন অফ মিনস রিভার্স বায়াস অফ দ্য ডায়োড, অ্যান্ড ইন কেস অফ রিভার্স বায়াস ডিপ্লেশন উইথ অফ ডায়োডের যে ডিপ্লেশন উইথটা ছিল এটা কি হয়ে যাবে, ইনক্রিজড হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, সরি, ইনক্রিজড হয়ে যাবে, ঠিক আছে, ডিপ্লেশন যে উইথ ছিল সেই জিনিসটা কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, ঠিক। এবার এখন আমরা যেটা দেখতে পাবো যে আমাদের কারেন্টের যে ওয়েভফর্মটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এরকম টাইপের একটা মানে কার্ভ এরকম টাইপের কমতে কমতে নেগেটিভের দিকে এরকম টাইপের আসছে। তো এই বিষয়গুলো কেন হচ্ছে সেই বিষয়টা এখন আমরা ভালো মতো দেখব। এই বিষয়টাকেই বলা হয় রিভার্স রিকভারি, এটাকেই বলা হয় রিভার্স রিকভারি। আমি বিষয়টাকে আরেকবার ছোট করে এখানে এঁকে দিচ্ছি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। রিভার্স রিকভারি প্রাথমিক কন্ডিশনে কি ছিল, প্রাথমিক কন্ডিশনে কি ছিল, প্রাথমিক কন্ডিশনে আমাদের এরকম করে কারেন্ট ফ্লো হচ্ছিল পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এরকম টাইপের আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি। তো রিভার্স রিকভারি মানে কি, রিভার্স রিকভারি মানে আমাদের এই যে প্রাথমিক অবস্থায় কী ছিল, প্রাথমিক অন স্টেটে কী ছিল, অন স্টেটে তো ও ভোল্টেজটাকে তো ব্লক করতে পারতো না, ও বলতো আমার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করো। তো এই যে আবার অফ স্টেটে যাওয়া মানে রিভার্স বায়াসে যাওয়ার সাথে সাথে ওর নিজের মধ্যে যে ভোল্টেজ ব্লক করার যে একটা ক্ষমতা, এটাকে নতুন করে পুনরুদ্ধার করার প্রসেসটাকে আমরা কি বলে থাকি, রিভার্স রিকভারি ভোল্টেজ বলে থাকি, ঠিক আছে, রিভার্স রিকভারি বলে থাকি। তো রিভার্স রিকভারি কি, রিগেইনিং the ability to block reverse voltage, সেই রিভার্স ভোল্টেজকে ব্লক করার যে একটা ক্ষমতা সেটাকেই আমরা বলে থাকি, কি বলে থাকি, নতুন করে পাওয়ার ক্ষমতা, সেটাকেই আমরা বলে থাকি রিভার্স রিকভারি। তো সেই রিভার্স রিকভারির জন্য কি করতে হয়, রিভার্স রিকভারি মানে হচ্ছে আমাদের নতুন করে আবার ডিপ্লেশন লেয়ার, যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি মডিউলেশনের জন্য যে ডিপ্লেশন লেয়ারটা আর কি, সেই ড্রিফট লেয়ারের যে রেঞ্জটা যেটা নষ্ট হয়ে গেছিলো, নষ্ট ঠিক বলবো না, মানে যেটা চেঞ্জ হয়ে গেছিলো সেটাকে আবার কি করা, রিস্টোরেশন করা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে রিডেভেলপিং ডিপ্লেশন লেয়ার, তারপরের পয়েন্ট কি, এই ডিপ্লেশন লেয়ারটাকে রিডেভেলপ করে কি হবে, কারেন্টটা কি হবে, রিভার্স বায়াসের মধ্যে দিয়ে ফ্লো করবে, তাই না। এবং এই ডিপ্লেশন লেয়ারে ফ্লো করার জন্য সাথে সাথে কি হবে, কারেন্ট উইল ফ্লো ইন reverse direction to remove charge from the device। তাহলে সেই ডিভাইস থেকে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখনই আমাদের এই রিভার্স রিকভারি মানেটা কি, রিভার্স রিকভারি মানে আমাদের রিভার্স ভোল্টেজ জিনিসটাকে অফ করা, মানে ডায়োডটা অফ হবে কখন, রিভার্স রিকভারিতে। তো রিভার্স রিকভারি মানে নেগেটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম, এবং সেই জন্য আমার কি কি চেঞ্জ হচ্ছে, সেই জন্য সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই রিভার্স ভোল্টেজটাকে ব্লক করার একটা গেইন করা একটা রিগেইন করার যে ক্যাপাবিলিটি, সেটাকেই আমরা বলবো রিভার্স রিকভারি। এবং রিভার্স রিকভারির জন্য কি হবে, একটা ডিপ্লেশন লেয়ারটা আবার কি হবে, রিডেভেলপ হবে, এবং রিডেভেলপের জন্য যে কারেন্ট থাকবে সেই কারেন্টটা কি হবে, অপোজিট ডিরেকশনে ফ্লো করবে। কি জন্য,
এই চার্জগুলোকে ওই ডিভাইসের থেকে যে চার্জগুলো এক্সট্রা যে চার্জগুলো ডিপ্লেয়ারের মধ্যে ঢুকে পড়েছিল সেগুলোকে রিমুভ করার জন্য এই গোটা বিষয়টা হবে। তো দেখো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবার প্রাথমিক অবস্থায় এই গ্রাফ থেকেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ মাই আই ভার্সেস টি গ্রাফ। প্রাথমিক অবস্থায় এর একটা নির্দিষ্ট ভ্যালু ছিল, তার মানে এটা অন স্টেটে ছিল। এখন কি হলো, যখনই আমি ভোল্টেজটাকে রিভার্স বায়াসে কানেক্ট করলাম, কারেন্টের ভ্যালু কী হবে, কমতে থাকবে এবং কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেল অবধি আসার পর কারেন্ট কি করবে নেগেটিভ ডিরেকশনে ফ্লো করতে থাকবে। এই জিনিসটাই বললাম, কারেন্ট উইল ফ্লো ইন রিভার্স ডিরেকশন টু রিমুভ দ্য চার্জ ফ্রম দ্য ডিভাইস। এই যে চার্জকে ডিভাইস করার জন্য একটা নেগেটিভ বায়াসের মধ্যে, নেগেটিভ ডিরেকশনের মধ্যে দিয়ে ফ্লো হতে থাকবে এবং ফ্লো হওয়ার পর আলটিমেটলি কী হবে, কিছু দূর যাওয়ার পর একটা নেগেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট অবধি যাবে, তারপর আবার কি করবে, এটাকে কমতে আবার কি হবে, প্রায় অলমোস্ট স্যাচুরেশন পজিশন অবধি এটা রিচ করবে। তো এখানে আমরা এই পজিশনটাকেই নাম দিয়েছি এরকম টাইপের করে। এই যে ম্যাক্সিমাম পয়েন্ট অবধি যে রিচ করলো এই নেগেটিভ ডিরেকশানে, এই সময়টাকে আমরা নাম দিলাম TA। এই সময়টাকে আমরা কী নাম দিলাম, TA। এবং এই যে প্রায় স্যাচুরেশন লেভেল অবধি পৌঁছে গেছে, এই সময়টাকে আমরা নাম দিলাম TB। এবং এই যে টোটাল সময়টাকে আমরা নাম দিলাম TRR। এই টোটাল সময়টাকে আমরা নাম দিলাম কি, TRR। তো আমরা সেই বিষয়গুলো, সমস্ত বিষয়টা আমরা লিখছি, যে এই ব্যাপারগুলো আমরা সমস্তটা লিখছি। এবং এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে আমরা বলবো IRR। ঠিক আছে, এটাকেই আমরা বলবো IRR। এটাকে স্মল দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, IRR। তো যাই হোক, বিষয়টা আর কি আমরা একটু ভালো করে লিখি। তো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে লেখা আছে যে TRR। যাই হোক, তো এখন আমরা এটাকে ভালো করে দেখি বিষয়টা কী বোঝাচ্ছে। তো দেখো আমাদের এখান থেকে কি আমরা একটা রিলেশনে আসতে পারছি, যে TRR ইকুয়ালস টু TA প্লাস TP। তো এখানে কি দেখা যাচ্ছে, এই যে TRR গোটা সময়টা, এটাই হচ্ছে আমাদের কি অফ স্টেট, এটাই কি আমাদের টার্ন অফ স্টেট। মানে আমার সবার প্রথমে কি ছিল, এতখানি সময় অবধি অন ছিল না, এই দেখো এতখানি সময় অবধি তো অন ছিল। অনের পরে কি হচ্ছে, এই ভ্যালুটা, এই ভোল্টেজটা কি হচ্ছে, আমাদের নর্মাল কন্ডিশনে এই যে অফ স্টেটে যাওয়ার জন্য আমরা কি করছি, আমরা এই কারেন্টের ভ্যালুটাকে কমাচ্ছি। কারেন্টের ভ্যালুটা কমাতে এই নেগেটিভ ম্যাক্সিমাম অবধি একটা ভ্যালু অবধি আসবে, যেটা IRR ভ্যালু। তারপর কী হবে, এটা স্যাচুরেশনের দিকে যাবে, নেগেটিভের দিকেই। এই যে TA অ্যান্ড TB সময়টা, এই টোটাল সময়টাকেই আমরা বলতে পারি, কি বলতে পারি, দিস ইজ মাই TRR। তো সেই TRR সময়টাকে আমরা এখানে ডিনোট করছি কি দিয়ে, এরকম করে ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে ডিনোট করতে পারি, যেখানে TB/TA, এই যে নেগেটিভের দিকে যেটা আসা, এবং দিস ইজ মাই TB। সো TB/TA এর ভ্যালুটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ সফটনেস ফ্যাক্টর। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি সফটনেস ফ্যাক্টর। তো যদি কোনো কন্ডিশনে এসের ভ্যালু খুব একের থেকে অনেক ছোট হয়, সেটাকে বলা হয় স্ন্যাপি রিকভারি। ঠিক আছে, এই TRR মানে হচ্ছে রিকভারি টাইম। ঠিক আছে, তো এটাকে বলা হয় স্ন্যাপি রিকভারি। এর উপর পরীক্ষার কতগুলো প্রশ্ন আসে, তো আমি প্রশ্নগুলো করবো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্ন্যাপি রিকভারি বলা হয়। আর এস যদি নিয়ার অ্যাবাউট 1 হয়, একদম একের সমান হয়, মানে দুটোই যদি সেম হয়, সেটাকে আমরা বলি স্লো রিকভারি। স্লো রিকভারি বলে থাকি। ঠিক আছে, তো তাহলে আমরা এতটুকু জিনিসটা বুঝতে পারলাম কি, এই যে গোটা সময়টা, এটাকে TRR দিয়ে ডিনোট করা হয়। এবং TRR এর মধ্যে TA অ্যান্ড TB, যদি TB/TA এস হয়, যেটাকে আমরা সফটনেস ফ্যাক্টর বলে থাকি। সফটনেস ফ্যাক্টর যদি একের থেকে অনেক ছোটো হয়, তাহলে সেটাকে স্ন্যাপি রিকভারি বা ফার্স্ট রিকভারি বলা হয়। এবং এস যদি নিয়ার অ্যাবাউট কী হয়, 1 হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, স্লো রিকভারি বলে থাকি। এবার এই যে সিচুয়েশনটা, এই গোটা সিচুয়েশনটার মধ্যে আমি আরও কতগুলো পয়েন্ট আর কি এখানে মার্ক করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই পোর্শনটা হচ্ছে TRR, এবং এই যে পোর্শনটা, এই যতখানি আমি TBটাকে আঁকছি, দ্যাট ইজ মাই IRR ডিভাইডেড বাই 4। ওকে, IRR ডিভাইডেড বাই 4। ঠিক আছে, IRR ডিভাইডেড বাই 4 বা 25% অফ IRR।
ঠিক আছে, তো যাই হোক এতটুকু লেখা থাকো। এবার আমাদের যে এই যে রিজিয়ানটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রিজিয়ানটার মধ্যে এই রিকভারি টি আর সময়টা অবধি কাজ করলো বা রিকভারি ফেনোমেননটা চললো, রিভার্স রিকভারি ফেনোমেননটা চললো, তো সেই এরিয়াটাকেই আমরা কি বলতে পারি, সেই এরিয়াটাকেই আমরা বলতে পারি রিভার্স রিকভারি চার্জ বলতে পারি, তাই না? তো রিভার্স রিকভারি চার্জ মানে কি বলবে, বুঝাবে রিভার্স, এগুলো এই কনসেপ্টগুলো সমস্ত নিউমেরিক্যালের জন্য দরকার হবে, আমরা যখন নিউমেরিক্যালগুলো করব তো তখন বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। রিভার্স রিকভারি চার্জ মানে চার্জ removed from the device during reverse recovery, ঠিক আছে? রিভার্স রিকভারিতে কোনো চার্জটাকে রিমুভ করার বিষয়টাকেই আমরা বলে থাকি কি বলে থাকি, রিভার্স রিকভারি চার্জ। তো এর ভ্যালু কি হয়, কিউ আর আর ইকুয়ালস টু হাফ টি আর আর ইন্টু আই আর আর, ঠিক আছে? এটাকে যদি আই আর আর নাম দিই ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এরকম টাইপের আমরা বিষয়টাকে লিখতে পারি। আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে লাইনটা এরকম আছে, এর স্লোপ কত হয়, এখানে আমি লিখে দিচ্ছি, হ্যাঁ রেড দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটার স্লোপ কত হবে, ডিআই ডিটি হবে স্লোপ, তাই না? ডিআই ডিটি, এবং এর স্লোপের ভ্যালু কী হবে, আই আর আর ডিভাইডেড বাই কী হবে, টি এ। তাহলে আমরা নেক্সট পয়েন্ট কি লিখতে পারি, এই ডিআই ডিটি মানে এই যে স্লোপ যেটা আসলো তার ভ্যালু কী হবে, আই আর আর ডিভাইডেড বাই টি এ। তো তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন আনতে পারি, আই আর আর শুড বি, অনেক জায়গায় বইয়ে আই আর এমও লেখা থাকে, ডিআই বাই ডিটি ইন্টু টি এ। তাহলে এরকম টাইপের আমরা একটা কি পাচ্ছি, এরকম টাইপের একটা রিলেশন পাচ্ছি, যেখান থেকে আমরা সহজেই কিউ আর আর লিখতে পারি হাফ ইন্টু, এটা কি, এটাকে আমরা কি ধরতে পারি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ কি, এটা তো দেখতে অনেকটা কিসের মতো, ত্রিভুজের মতো হচ্ছে না, তো আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তাহলে কি হবে, এই এরিয়াটা বের করতে আমাদের সুবিধা হবে, এবং যখনই আমরা এটার এরিয়াটা বের করতে পারবো তাহলে কি হবে, এই এরিয়াটার হচ্ছে আমাদের রিভার্স রিকভারি চার্জ। তো রিভার্স রিকভারি চার্জের জন্য আমরা এখানে ফর্মুলা এখানে এরকম বার করলাম, হাফ টি আর আর ইন্টু আই আর আর, মানে হাইটটা হচ্ছে আমাদের আই আর আর এবং এখানে হচ্ছে যে এরিয়াটা মানে বেসটা হচ্ছে আমার টি আর আর। তো সেই জন্যই আমরা এখান থেকে এরকম করে রিলেশনটা এখান থেকে বার করলাম, ডিআইডিটি ইন্টু কী হবে, টিএ ইন্টু টি আর আর, ঠিক আছে? যেখানে আমরা জানি, আমরা নর্মাল কন্ডিশনে কি জানি, যে টিবি বাই টিএ ইকুয়ালস টু এস। তো সেখান থেকেই আর কি টিএ বাই টিবি যেহেতু এস হচ্ছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এই টি এর জায়গায়, এবং আমরা জানি টিএ প্লাস টিবি ইকুয়ালস টু টি আর আর, তাহলে আমরা এখান থেকে আমরা যদি সাবস্টিটিউট করি এই টি এর ভ্যালুটাকে, তাহলে আমরা কি দেখতে পারবো, হাফ ডিআই বাই ডিটিটা ডিআই বাই ডিটি থাকুক, তাহলে টি আর আরটা টি আর আরই থাকুক, টি এর জায়গায় আমরা বসাতে পারি, টি আর আর ডিভাইডেড বাই 1 প্লাস এস, ঠিক আছে? তো তাহলে আলটিমেটলি আমাদের কিউ আর আর বা রিভার্স রিকভারি যে চার্জ, সেটা আমাদের কত আসবে, তার ভ্যালু আসবে হাফ ইন্টু ডিআই বাই ডিটি ইন্টু টি আর আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এস, দ্যাট ইজ মাই রিভার্স রিকভারি চার্জ। তার মানে তোমরা এখান থেকে স্পষ্টই বলতে পারো এসের ভ্যালু দুরকম হতে পারে, একটা হতে পারে স্ন্যাপি রিকভারি, আরেকটা হতে পারে স্লো রিকভারি। একটু আগেই আমরা দেখলাম স্ন্যাপি রিকভারির ক্ষেত্রে এসের ভ্যালু কী হয়, একের থেকে অনেকটাই ছোট হয়, একের থেকে ছোট হওয়া মানে এসের ভ্যালু 1 প্লাস এসের ভ্যালু 1 ধরে নিতে পারি। সো এটাকে লেখা যায় হাফ ডিআই ডিটি ইন্টু টি ডবল আর স্কোয়ার বা টি রিকভারি স্কোয়ার, এবং স্লো রিকভারিতে এসের ভ্যালু 1-এর সমান হয়, দ্যাট মিনস
দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি 1/4 ডিআইডিটি ইন্টু টি আর আর স্কোয়ার, এরকম টাইপের আমাদের স্লো রিকভারি, মানে রিকভারি করতে অনেক সময় লাগবে, স্লো রিকভারি মানে অনেকগুলো কম সময় লাগবে। ঠিক আছে, তো তাহলে আমাদের আলটিমেটলি এখানে দেখো সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা আমি একবার একটুখানি আরেকবার বলে দিই নতুন করে একটুখানি মনে করানোর জন্য, কারণ অনেক সময় ডাউট থাকতে পারে। আমি বলবো আরেকবার ভিডিওটা দেখতে, তাহলে বিষয়ের ডাউটটা একদমই চলে যাবে। বিষয়টা কি হয়, আমাদের নর্মাল কন্ডিশনে এটা আমার সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, এটা আমার সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ মাই সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, টোটালটা আমার সুইচিং ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ ফার্স্টে রিভার্স বায়াসে ছিল, দ্যাট মিনস এটা অফ কন্ডিশনে ছিল। দেখো এখানে লেখা আছে অফ কন্ডিশন, সবার প্রথমে অফ কন্ডিশনে ছিল। এইবার কি হলো, হঠাৎ করে কি হলো, আমি যখনই এখানে অন কন্ডিশনে যাব তাহলে কি হবে, রিভার্স বায়াস ভোল্টেজটা কি হবে, পজিটিভের দিকে যাওয়া শুরু করবে। তো সেই জন্যই আর কি এখানে এই যে রিভার্স ভোল্টেজটা এখানে পজিটিভের দিকে যাওয়া শুরু করছে, এবং এই ভ্যালুটাই পজিটিভ ডিরেকশনে বাড়ার আরেকটা কারণ হচ্ছে আমরা জানি ভি এ কে মানে আর ও এন ইন্টু আইএ, যেখানে আইএ মানে কি, আইএ মানে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট, আরন মানে কি, আরন মানে ড্রিপ লেয়ারের মধ্যে যে রেজিস্ট্যান্স ছিল সেটাই আমি এখানে লিখে দিয়েছি যে আর ও এন ইকুয়ালস টু ড্রিপ লেয়ার রেজিস্ট্যান্স। তো আমরা জানি প্রাথমিক অবস্থায় যখনই সুইচিং স্টেট চেঞ্জ হয় তখনই আরনের মধ্যে কি থাকে, আরন তো ফার্স্টে রিভার্স বায়াসে ছিল, তার মানে ওর মধ্যে একটা প্রচুর পরিমাণে কি এন মাইনাস লেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে খুব কম পরিমাণে কি আছে, চার্জ আছে, এবং ও কি করছে, ও একটা রেজিস্ট্যান্স ক্যারি করে আছে। তো যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এই যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে এটা অন অফ ছিল, এই যে অন শুরু হলো মানে কারেন্টের ভ্যালুটা এই যে এরকম করে বাড়া শুরু হলো। ঠিক আছে, যখনই এরকম করে বাড়া শুরু করবে কারেন্টের ভ্যালুটা, সাথে সাথে কি হবে, এই ভোল্টেজটা মানে আমাদের যে এই ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড কী হবে, সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট ভ্যালু অবধি বাড়বে। এখন যখনই ফরওয়ার্ড বায়াসে একটা নির্দিষ্ট ভ্যালু অবধি কারেন্টের ভ্যালু রিচ করলো, সাথে সাথে কি করবে, এই ডায়োডটা যেটা ছিল সেই ডায়োডের মধ্যে এন প্লাস রিজিয়ান থেকে এন মাইনাস রিজিয়ান বা ড্রিপ লেয়ারের মধ্যে কি করবে, চার্জ ইনজেক্টেড হবে। দেখো ওটাই লিখেছি, হোয়েন দ্য আইএ ফ্লোজ দ্যাট মিনস দ্য চার্জ ইনজেক্টেড ইন্টু দ্য এন মাইনাস রিজিয়ান, এবং কী হবে, সেই এন মাইনাস রিজিয়ানের রেজিস্ট্যান্স বা ড্রিপ লেয়ারের রেজিস্ট্যান্সের ভ্যালু ডিক্রিজ করবে, এবং এটা ডিক্রিজ করা মানে ভিএকে মানে এই যে ভিএকের ভ্যালু সেটাও ডিক্রিজ হয়ে যাবে, এবং একটা সামান্য ভোল্টেজ, কারণ আমরা জানি আইডিয়াল সুইচ না এটা প্র্যাকটিক্যাল সুইচ, সেই জন্য অন কন্ডিশনে ভোল্টেজের ভ্যালু জিরো হয় না, সামান্য ভোল্টেজ থাকে, এবং সেই ভোল্টেজটাকে ও ধরে রাখবে। এই ঘটনাটাই হয় টার্ন অন ফেনোমেননের ক্ষেত্রে। তাহলে টার্ন অন ফেনোমেনা কি, অফ কন্ডিশনে এটা কি রিভার্স বায়াসে ছিল, নেগেটিভে থাকবে, নেগেটিভের থেকে ভোল্টেজ যখনই কারেন্ট ফ্লো করবে ভোল্টেজও ফ্লো করবে, দুটো একসাথে কী হবে, বেড়ে একটা নির্দিষ্ট পজিশন অবধি যাবে, দেন কী হবে, কন্ডাক্টিভিটি মডিউলেশন এই ঘটনাটাকে বলা হয়, সেই জন্য ড্রিপ লেয়ারে ভোল্টেজ কমে যাবে এবং ভোল্টেজটা একটা নির্দিষ্ট লেভেল অবধি যাবে এবং কারেন্টের ভ্যালু যা ছিল তাই থাকবে। এখন দেখো অফ লেয়ার মানে কি, অফ মানে হচ্ছে যখন এই যে অন এতখানি থাকলো, এবার অফ কাকে বলতে পারি, অফ মানে আমি বলতে পারি যখন কারেন্টের ভ্যালু কমতে থাকবে এবং ভোল্টেজের ভ্যালু বাড়তে থাকবে, সেটাকে আমরা কি বলি, অফ বলি। তো দেখো এখানে কারেন্টের ভ্যালু কোথার থেকে, এখান থেকে কমা শুরু হয়েছে কারেন্টের ভ্যালু। তো এই যে কারেন্টের ভ্যালু কি হচ্ছে, কমতে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্ট নেগেটিভ ডিরেকশনের দিকে ফ্লো করা শুরু করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের কোনো ডায়োডকে অফ করা মানে ডায়োডটাকে রিভার্স বায়াসে নিয়ে যাওয়া, মানে আমাকে ডায়োডটাকে কি নেগেটিভ দিকে নিয়ে আসতে হবে, এবং এই নেগেটিভ দিকে আনার সাথে সাথে আমাকে এমন একটা পজিশন নিয়ে যেতে হবে যে ডায়োড নেগেটিভ বায়াসে যাবে এবং ডায়োডটার যে নেগেটিভ বায়াসিংয়ের জন্য ডায়োডটা নষ্ট না হয়, মানে নেগেটিভ বায়াসটাকে সহ্য করার ওরা একটা নতুন করে ক্ষমতাটাকে রিগেইন করতে হবে। এই ঘটনাটাই আমরা টার্ন অফ ফেনোমেনার মধ্যে দিয়ে রাখবো, যেটাকে আমরা বলে থাকি রিভার্স রিকভারি, মানে ওই যে ক্ষমতাটা রিভার্স ভোল্টেজটাকে ব্লক করার যে ক্ষমতাটা, সেটার রিকভারিটাকেই আমরা বলবো রিভার্স রিকভারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ভ্যালু এরকম করে নামতে একটা এরকম টাইপের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ভোল্টেজের সেরকম কোনো ফ্যাক্টর নেই, আমরা এখানে এই আঁকাটাই আমি আরেকবার এখানে আঁকছি। এই দেখো ভোল্টেজের ভ্যালু, কারেন্টের ভ্যালু এরকম করে কমতে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম ভ্যালু অবধি গেল, যেখানে আমি এটাকে আইআরআর দিয়ে দেখিয়েছি, কিছু বইয়ে দেখবে আইআরএম দিয়ে দেখানো থাকে, এবং আস্তে আস্তে ভ্যালুটা একটা স্যাচুরেশনের দিকে রিচ করলো।
তো রিভার্স রিকভারি মানে কি? রিভার্স রিকভারি মানে অ্যাকচুয়ালি টার্ন অফ মানে কি? টার্ন অফ মানে ডিপ্রেশন উইথ, মানে এই ডায়েট কী হবে, ভোল্টেজটাকে ইনক্রিজ, ভোল্টেজটাকে রিভার্স রিকভারি ভোল্টেজটাকে রেজিস্ট করার জন্য কী করতে হবে? ডিপ্রেশন রেয়ারটাকে বাড়ানো। এই ঘটনাটাই হচ্ছে আমাদের কি অফ কন্ডিশন। তো একই রকমভাবে রিভার্স রিকভারি মানে কি বলতে পারি? রিভার্স রিকভারি মানে বলতে পারি রিগেইনিং অফ এবিলিটি টু ব্লক দ্য রিভার্স ভোল্টেজ। এই রিভার্স ভোল্টেজটাকে ব্লক করার কি একটা ক্ষমতা, সেটাকেই আমরা বলে থাকি রিভার্স রিকভারি। তো এই রিভার্স রিকভারির জন্য আমরা কি বলবো? ডিপ্রেশন লেয়ার কী হবে? ডেভেলপ করবে নতুন করে ডিপ্রেশন লেয়ার ডেভেলপ করার সাথে সাথে আমরা কি দেখব? আমরা দেখব যে রিভার্স কারেন্ট যেটা ছিল সেটা কি করবে? সমস্ত চার্জগুলোকে কি করবে? রিকভারি করতে থাকবে। চার্জগুলো কি করবে? রিভার্স ডিরেকশনে ফ্লো করতে থাকবে, কারেন্ট রিভার্স ডিরেকশনে ফ্লো করতে থাকবে এবং চার্জগুলো রিমুভ হতে থাকবে। তো এই ঘটনাটাই আমরা রিভার্স রিকভারির মধ্যে দেখছি এবং আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্রচুর পরিমাণে, মানে খুব বেশি তাড়াতাড়ি যে ভোল্টেজটা, তাড়াতাড়ি যে কারেন্টটাই যে এরকম করে নিচে নামলো, এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি? এটা এই যে সময়টা, এই সময়টাকে আমরা টিএ নাম দিলাম। এবং এই যে অনেকটা দূর সময় ধরে কম স্লোপে যে কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে যে আবার ইনক্রিজ হতে থাকলো, এই জিনিসটাকে আমরা টিভি নাম দিলাম এবং টোটাল টাইমটাকে রিকভারি টাইম দিলাম টিআরআর। তো আমরা এখান থেকে একটা রিলেশানে এরকম করে আনতে পারি যেখানে টিবি বাই টি এটাকে সফটনেস ফ্যাক্টর বলি এবং এই জায়গাগুলো তোমরা ক্যালকুলেশন পোর্শন, স্ন্যাপি রিকভারি বা স্লো রিকভারি কনসেপ্টটা আমরা এখান থেকে বুঝিয়েছি। একই রকমভাবে রিভার্স রিকভারি চার্জ কাকে বলি? এই যে সময়টার মধ্যে দিয়ে যে চার্জটা কি চলে গেল, চার্জটা যে রিকভারি করলাম, রিমুভ করতে পারলাম, সেই ঘটনাটাকেই বলবো রিভার্স রিকভারি চার্জ। তো সেই রিকভারি চার্জ মানে কি? এই যে আমরা একটা ট্রায়াঙ্গেল টাইপের দেখতে পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটাই আমরা বলতে পারি রিভার্স রিকভারি কি চার্জ। তো সেই ট্রায়াঙ্গেলের চার্জের যে ট্রায়াঙ্গেলের এরিয়ার যে ফর্মুলা, সেটা কি হয়? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ বেস ইন্টু হাইট। তো সেই জন্য আমার এখানে কি ভূমির ভ্যালু কত? ভূমির ভ্যালু টিআরআর, উচ্চতার ভ্যালু কত? আইআরআর। তো সেই জন্য আমরা এরকমভাবে ফর্মুলায় আনতে পারছি। একই রকমভাবে এখান থেকে এই যে এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে এই স্ট্রেট লাইনের কি থাকবে? কোনো একটা স্লোপ থাকবে, সেই স্লোপের ভ্যালু আমরা এখান থেকে বের করছি এবং এই দুটা মিলে কম্বিনেশন করে টিআরআরের একটা ইউনিভার্সাল যে ইকুয়েশন আমরা এখানে আনছি, সেটা হচ্ছে এরকম টাইপের একটা ইকুয়েশন, যেটার সাহায্যে কী হবে? বিভিন্ন ম্যাথ সলভ হবে, ঠিক আছে? নিউমেরিক্যাল করার জন্য এখানে দরকার হবে এবং সেখান থেকে আমরা স্ন্যাপি রিকভারি এবং স্লো রিকভারির ওপর বেস করে আমাদের এই রিভার্স রিকভারি যে চার্জ, তার ভ্যালুগুলো আমরা এখান থেকে জানতে পারছি। তো এটাই গেল আমাদের গোটা সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা। আমি অনেকটা সময় ধরে আরেকবার কেন রিপিট করলাম, হয়তো যখন লিখেছিলে তখন হয়তো বিষয়টা বুঝতে হয়তো অসুবিধা হয়েছিল। তো আমার এই নেক্সট বলাটা যদি তোমাদের হাতের সামনে খাতা নিয়ে দেখে যদি মিলিয়ে নিতে পারো, তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তো তাহলে আমরা মোটামুটিভাবে এই কনসেপ্টটা এতখানি আমরা বুঝে গেছি। এছাড়া এরপর আমরা যেটা আসবে সেটা আসবে হচ্ছে পাওয়ার ডায়োডের কি আসবে? পাওয়ার ডায়োডের টাইপস। ঠিক আছে? নেক্সট আমাদের যেটা আসবে সেটা আসবে টাইপস অফ পাওয়ার ডায়োড। ঠিক আছে? টাইপস অফ পাওয়ার ডায়োড। তাহলে পাওয়ার ডায়োড কয় রকম হয়? দেখো, পাওয়ার ডায়োড মেইনলি আমরা 3 রকমের দেখে থাকি। একটা হচ্ছে জেনারেল পারপাস ডায়োড। আমাদের এই পাওয়ার ডায়োড কনসেপ্টে এটাই মোটামুটি লাস্ট কোশ্চেন। জেনারেল পারপাস ডায়োড। 2 নম্বর হয় ফার্স্ট রিকভারি ডায়োড। অ্যান্ড 3 নম্বর হয় স্কটকি ডায়োড বা স্কচি ডায়োড। ঠিক আছে? যেটা উচ্চারণ হয় আমি ঠিক জানি না, উচ্চারণ যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। স্কটকি ডায়োড, মেইনলি স্কটকি ডায়োডই বলা হয়। স্পেলিংটা ভুল হলো, SCHO। ঠিক আছে? SCHO TTKY, স্কচি ডায়োড বা স্কটকি ডায়োড এরকম টাইপের বলা হয়। তো এখন আমরা কী দেখতে পাচ্ছি? জেনারেল পারপাস যেটা ডায়োড হয়, এর যে TRR যেটা থাকে না, এই টোটাল রিকভারি যে টাইম, এর ভ্যালু হয় মোটামুটি 25 মাইক্রোসেকেন্ডের মতো। যেখানে ফার্স্ট রিকভারি ডায়োডের ক্ষেত্রে এই টোটাল রিকভারি ডায়োড এর সময় হয় সেটা 5 মাইক্রোসেকেন্ডেরও কম।
এবং স্কটকি ডায়োড যেটা থাকে সেটা ইন টার্ম অফ ন্যানো সেকেন্ড, মানে দেখো কত ফাস্ট, ঠিক আছে। এটা 25 মাইক্রোসেকেন্ড সময় নিচ্ছে, এটা 5 মাইক্রোসেকেন্ড সময় নিচ্ছে, এটা ন্যানো সেকেন্ডে কাজ হচ্ছে, ঠিক আছে, মানে খুব ফাস্ট। এর যে রেঞ্জ, কারেন্টের যে রেঞ্জ থাকে এটা কত থাকে, অ্যাম্পিয়ার টু কিলো অ্যাম্পিয়ারের মধ্যে হয়। এর রেঞ্জ কি হয়, এটা জেনারেল পারপাস ডায়োডের প্রচুর রেঞ্জ হয়, কিলো অ্যাম্পিয়ার অবধি চলতে পারে, ঠিক আছে। এটা মোটামুটিভাবে অ্যাম্পিয়ার টু থাউজেন্ডস অফ অ্যাম্পিয়ার, মানে 100, 200, 500 অ্যাম্পিয়ার অবধি চলে, কিলোতেও যায় না। আর স্কটকি হচ্ছে অ্যাম্পিয়ার টু 400 অ্যাম্পিয়ার, 400 অ্যাম্পিয়ারের বেশিও করতে পারে না। তাহলে সবচেয়ে বেশি কি জেনারেল পারপাস ডায়োডের ক্যাপাসিটি, তারপরেরটাকে ফার্স্ট রিকভারি ডায়োডের রেঞ্জ, তারপরেরটা হচ্ছে স্কচি ডায়োডের রেঞ্জ সবচেয়ে কম, ডায়োডের রেঞ্জ হচ্ছে সবচেয়ে কম, কিন্তু স্পিড আবার খুব বেশি, তাই না, রিকভারি টাইম খুব হাই। এরপর ভোল্টেজ, মোটামুটি ভোল্টেজ হচ্ছে এটা 5 কেভি অবধি, হ্যাঁ, আপ টু 5 কেভি, দ্যাট ইজ আপ টু 3 কেভি, অ্যান্ড দ্যাট ইজ আপ টু বিভিন্ন ভোল্টের রিজিয়ানে থাকে, মানে কেভিতে যায় না, কিলো ভোল্টের ক্ষেত্রে যায় না, ঠিক আছে। তো এই রকম জিনিসগুলো আমরা দেখতে পারলাম। এখন ইউজটা কোথায় হয়, অ্যাকচুয়ালি জেনারেল পারপাস ডায়োড কোথায় ইউজ করে থাকি, আমরা এটা ইউজ করে থাকি রেকটিফায়ারে, ফার্স্ট রিকভারি ডায়োড এটাকে আমরা ইউজ করে থাকি চপার এবং ইনভার্টারে, স্কটকি ডায়োড এটাকে আমরা ব্যবহার করে থাকি কোথায়, এটাকে আমরা করে থাকি এসএমপিএসে, ঠিক আছে, এসএমপিএসে এটাকে ইউজ করে থাকি। এবং বুঝতেই পারছো স্কটকি হচ্ছে ইট ইজ দ্য ফার্স্টের ডায়োড, ঠিক আছে, দিস ইজ ফার্স্টেস্ট ডায়োড। আসতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আসে যে ফার্স্টের ডায়োড কোনটা হয়, কোনটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি ফার্স্টেড ডায়োড। বেশ, তো যাই হোক, তো এর মধ্যে দিয়ে এই তিনটে একটা মোটামুটি আমাদের পার্থক্য থাকে, তো এই পার্থক্যগুলো একটুখানি দেখে রাখবে, তো এই কটা জিনিসের উপর বেস করেই হয়। এরপর নেক্সট একটা কনসেপ্ট, এখানে অনেক সময় এরপরে প্রচুর নাম শুনবে যে মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস, এই কথাটার মানেটা কি, ঠিক আছে, এই কথাটার মানেটা কি। দেখো, মেজরিটি ক্যারিয়ার মানে কি, যেখানে মেজরিটি নাম্বারটা বেশি থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা মেজরিটি ক্যারিয়ার বলি। মাইনরিটি ক্যারিয়ার কি, যেখানে আমরা নাম্বার কম থাকে সেটাকে মাইনরিটি ক্যারিয়ার বলি। যেমন পি টাইপ রিজিয়নের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কি, হোলস, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, কিন্তু এগুলোকে বলে মেজরিটি ক্যারিয়ার। বাট আমাকে কেউ যদি বলে মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, একটা ছোট্ট টপিক আমি ছোট করে শেষ করে দিচ্ছি, মেজরিটি ক্যারিয়ার ডিভাইস, আমাকে কেউ যদি বলে আচ্ছা মেজরিটি ক্যারিয়ার ডিভাইস মানেটা কি বোঝো, তখন আমরা বলি মেজরিটি ক্যারিয়ার বা ইট ডাজ নট হ্যাভ PN junction in path of current flow। মানে কোনো একটা ডিভাইস সাপোজ তোমার কাছে আছে, সেই ডিভাইসের মধ্যে যে কারেন্টটা ফ্লো হয়, সেই কারেন্ট ফ্লোয়িংয়ের যে পাথ, যে রাস্তা, সেখানে যদি আমাদের কোনো পিএন জাংশন না থাকে, তাহলেই সেটাকে আমরা কি বলি, মেজরিটি ক্যারিয়ার ডিভাইস বলি। একই রকমভাবে মাইনরিটি ক্যারিয়ার কাকে বলবো, ইট, বা এরকম করে বলো, where PN junction lie on কি হবে, কারেন্ট ফ্লো, মানে যেখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে তার মধ্যে কি থাকবে, পিএন জাংশন থাকবে। এখন একটা জিনিস লক্ষ্য করে বলো,
যে আমরা যে এই যে ডায়োডটা এতক্ষণ ধরে পড়লাম পাওয়ার ডায়োড, সেটা মেজরিটি না মাইনরিটি ক্যারিয়ার? অবশ্যই মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস হবে। হ্যাঁ, মানে ওই জিনিসটা কিন্তু আলাদা। এটা মাইনরিটি ক্যারিয়ার, মানে ওই মাইনরিটি ক্যারিয়ার কি ফ্লো করাচ্ছে তার উপর বেস করে না। এটা এক নাম্বার কারণ। যদি কোনো রাস্তার মধ্যে ধরো সাপোজ এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছ, দিস ইজ মাই ডায়োড, এখানে পি এখানে এন, আমি দেখতে পাচ্ছি কারেন্ট এরকম করে ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টের ফ্লোয়ের মধ্যে তো একটা পিএন জাংশন কি আছে, জাংশন আছে না, সেই জন্য এটা হলো কি মাইনরিটি। নট এটা কখনোই মানে এটা নয় যে এর মধ্যে দিয়ে কি মানে হোলস ফ্লো হচ্ছে না ইলেকট্রন ফ্লো হচ্ছে তার উপর বেস করে হয় না বিষয়টা। অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমরা কি বলতে পারি, ডায়োড হচ্ছে আমাদের কি হয়, মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস হয়। এসসিআর মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস হয়। ঠিক আছে, মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস এই সমস্ত রিজিয়নগুলোকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো এখন কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকে মাইনরিটি ক্যারিয়ারে, যেহেতু আমাদের ডায়োডটা মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস, তো সেই জন্য সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা এখানে শর্টে ছোট্ট করে দেখে নিই। এক নাম্বার কি হয়, স্পিড লেস হয়, স্পিড ইজ লেস। কি হয়, স্পিড কমে যায়। কি হয়, স্পিড কমে যায়। কেন স্পিড কমে যায়, বিষয়টা কি হয়, স্পিডটা কেন কমে? স্পিড কমার একটাই কারণ হচ্ছে, কারণ এই পিএন জাংশনে কি থাকে, পিএন জাংশনে ডিপ্লেশন লেয়ার থাকে, মানে ওই এন প্লাইনাস রিজিয়ন হাবিজাবি করে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, যেটা কি করে ওই রিভার্স রিকভারি যে সময়টা TRR যেটা থাকে সেটা কি হয়ে যায়, ইজ মোর হয়ে যায়, বেশি হয়ে যায়। সেই জন্য আমাদের কি হয়, স্পিড লেস হয়ে যায়। ঠিক আছে, রিভার্স রিকভারি স্পিড বা রিভার্স রিকভারি স্পিড লিখে দিচ্ছি, রিভার্স রিকভারি স্পিড কি হয়, লেস হয়ে যায়, কমে যায়। সরি, রিভার্স রিকভারি স্পিড ইজ হাই হবে, সরি এটা ভুল হয়েছে, ডিপ্লেশন লেয়ার থাকে, তো সেই জন্য রিভার্স রিকভারি এটা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, ব্লকিং, সরি রিভার্স ব্লকিং ইজ হাই, মানে রিভার্স ভোল্টেজ ব্লকিং, হ্যাঁ এটা সরি দিস ইজ রিভার্স ভোল্টেজ ব্লকিং যেটা থাকে সেটাও কি হয়ে যায়, প্রচুর হাই হয়ে থাকে। ঠিক আছে, প্রচুর কি হয়ে থাকে, হাই হয়ে থাকে। কেমন, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে যে মেজরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদের নর্মাল যেটা থাকে সেটা কি হয়, এই বিষয়টা হচ্ছে আমাদের লক্ষ্য করার মতো। এবং স্পিড, রিভার্স রিকভারি স্পিড কী হয়, মোর হয়ে যায়, সরি এটা যেহেতু মোর, তাহলে এটা কী হয়ে যাবে, মোর হয়ে যাবে, তাই না, সময় বেশি দরকার হবে, তাই না, তো সময় দরকার হবে। এবং এটা স্লো হয়, এটা কী হয়ে যায়, স্লো হয়ে যায়, মাইনরিটি ক্যারিয়ার ডিভাইস স্লো হয়ে যায়। তো আমরা পরে যখন আলাদা আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স দেখবো, তো এই বিষয়গুলো আরও ভালো মতো বুঝতে পারবো। এছাড়া আমাদের কন্ডাকশান লসটা কী হয়ে যায়, কম হয়ে যায়, ভোল্টেজ ড্রপটা কী হয়ে যায়, বেশি হয়ে যায়, কন্ডাক্টিভিটি মডিউলেশন হয় এটার ক্ষেত্রেই, অন্য কোথাও কন্ডাক্টিভিটি মডিউলেশন দেখা যায় না। এই সমস্ত কতগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে মেজরিটি অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ারের মধ্যে, তো এই কটা জিনিস একটুখানি মাথায় রাখা দরকার। আমি দরকার হলে পরবর্তীকালে আমি একটা চার্টের মতো করে দেবো যে মাইনরিটি অ্যান্ড মেজরিটি ক্যারিয়ারের মধ্যে কী কী ডিফারেন্স দেখা যাচ্ছে। তো এ কটাই হচ্ছে আমাদের নর্মাল পাওয়ার ডায়োডের মধ্যে এতটুকুই পড়তে হবে। এর বাইরে আমাদের ক্ষেত্রে পাওয়ার ডায়োডে কিছু আসবে না। আমি এখানে যতখানি জায়গা আর কি এখানে কভার করলাম, এটার মধ্যে আমরা মোটামুটিভাবে সমস্ত আমাদের গেট লেভেলের যে সমস্ত কোশ্চেন আসবে সেগুলোও সমস্তটা পারবো। এবং আমাদের যে বা মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা আমাদের নর্মাল যে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের যদি কোনো জবের কোনো অপরচুনিটি আসে, সেই পরীক্ষায় বসলেও এর বাইরে আর কিছু আসবে না। সেই জন্যই আমি স্ট্রাকচারগুলো ভালো মতো